ঈদ মোবারক। ঈদ মোবারক। এখন পর্যন্ত কোন ঈদের কথা সবচেয়ে বেশি মনে পড়ে? আমাদের বাড়িতে একটা ছাগল ছিল, ওর নাম ছিল মোটর। সে কিন্তু তার ঘরে ঘরে গিয়ে ঘুমাইতো না, সে আমাদের কাছে এসে ঘুমাইতো। আরে বাহ। হ্যাঁ, তারপর আমার বড় ভাই পড়তে বসলে সে কাছে গিয়ে বসে থাকতো, আবার চান্স পেলে সে দু একটা বইয়ের পাতাও খেয়ে ফেলতো। ওই খাসিটাকে আব্বা বললো যে এটাকে কোরবানি দেওয়া হবে। ও মাই গড। এইটা শুনে আমাদের কাছে মানে বজ্রপাতের মতো মনে হলো যে ওকে কোরবানি দেবে, ও তো আমাদের পরিবারের সদস্য। আসলে আব্বা আমাদের বোঝালেন কোরবানি তো সবচেয়ে প্রিয় জিনিসকেই দিতে হয়। আমরা কষ্ট করে সে কোরবানি দিলাম এবং আমরা বেশিরভাগ ভাই বোন সেই মাংসটা খেতে পারি। আমি ওই ঈদের কথা এখন পর্যন্ত বলতে পারি না। কখনো হাটে গরু কিনতে গেছেন কিনা বাবার সাথে? গরু না, ছাগল কিনতে গেছি। তেঁতুলতলার মিষ্টির কথা বলি, সেই মিষ্টি আপনার কতটা প্রিয়? ফরিদপুরের একটা মিষ্টি ছিল আমিরতি, হ্যাঁ। তারপরে ভাইয়া, রসগোল্লা। আমি খুব খুশি হচ্ছি, বিশ্বাস করে আমি আমিরটি খাই বলে আম্মু আমাকে বলে তুই একটা গরিব, এটা গরিব মিষ্টি। খেতে পছন্দ করেন কতটা? ছোট মাছের চচ্চড়িটা আমার ভীষণ প্রিয়। মাছ ধরেছেন কখনো? রাতের বেলা মাছ মারতে গেছি, মাছ পাই নাই, জেলেদের মাছ চুরি করে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, ঈদ মোবারক। আজকে নিশ্চয়ই পুরোটা দিন ভীষণ ব্যস্ততায় কেটেছে, কারণ কোরবানির ঈদ বলে কথা। তবে এবার ক্লান্তি ভুলে গিয়ে একটু আপনার মোবাইল ফোনটা নিয়ে বসুন এবং দেখতে থাকুন আমাদের এই আয়োজন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি টিবিএস শৈশবের ঈদে। আমার সঙ্গে আজকে এমন একজন মানুষ রয়েছেন যিনি আদ্যপান্ত একজন শিল্পের মানুষ। শিল্পের বলতে গেলে সকল শাখায় তার বিচরণ রয়েছে। তিনি অত্যন্ত গুণী একজন অভিনয় শিল্পী, অত্যন্ত ভালো গান করেন এবং তার জীবনে অনেক গল্প, এবং প্রত্যেক সফল শিল্পীর পেছনের গল্পগুলোই কিন্তু খুবই রঙিন, কারণ অনেক চড়াই উতরাই পার হয়ে তারা আসলে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান। তার গল্পগুলো আজকে আমরা শৈশব থেকে শুরু করব, যেহেতু বলছি শৈশবের ঈদ। আর আমি সেই ফাঁকে একটু মিল খুঁজবো, যেহেতু দুজনেরই জন্ম আমাদের ফরিদপুরে। সো যারা ফরিদপুরিয়ান আছেন তারা অবশ্যই আজকের এপিসোড কোনোভাবে মিস করবেন না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার ফজলুর রহমান বাবু। কেমন আছেন? ঈদ মোবারক। জি, ঈদ মোবারক। খুবই কাকতালীয় রোজার ঈদের শো, এরপর কোরবানির ঈদের শো, এবং আপনার সুস্থতার পরবর্তী শো এবং অসুস্থ হওয়ার আগের শো। শরীর কেমন এখন? এখন ভালো আছি। যাক, আমার কাছে মনে হচ্ছে যে সবার ভালোবাসা দোয়ায় আমি সুস্থ হয়েছি, এবং সেই কারণ এবং সেই জন্যে সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আপনি চিন্তা করবেন না যে সময়টায় প্রত্যেকে কি পরিমাণ আপনার জন্য প্রার্থনা হ্যাঁ, করেছে, সেটাই দোয়া বললাম। করেছে। সেই জন্যই আমি সকলের প্রতি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার শুভাকাঙ্ক্ষী, সহকর্মীরা, হ্যাঁ। আমার দর্শকরা, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। দারুণ। আমরা ঈদের গল্প দিয়ে শুরু করব, শৈশবের ঈদে ফিরে যাব। এখন পর্যন্ত কোন ঈদের কথা সবচেয়ে বেশি মনে পড়ে? কিছু ঈদ তো থাকে খুব স্মরণীয়, যদি কোরবানির ঈদের কথাই বলি। কোরবানি ঈদটা আসলে আমাদের কাছে একটু অন্যরকম ছিল আর কি। আমরা যদি শৈশবের কথা বলি, রোজার ঈদটা একটা অন্য ব্যাপার। আমরা খালি হিসাব করতাম, হ্যাঁ কবে আসতেছে, রোজা থেকে মানে রোজা থেকে শুরু হইতো, কাউন্টডাউন শুরু হতো আর কি। কবে ঈদ আসবে, হ্যাঁ, তারপরে ঈদ আসতো এবং সে একটা ব্যাপক আনন্দ, ব্যাপক আয়োজন। যদিও আড়ম্বর অনেক কম ছিল, একটা জামা কিন্তু ছিল, আসলে একটা জামা, এবং মোটামুটি ভাই বোন সবারই একই। আপনারা তো কয় ভাই বোন? আমরা 6 ভাই বোন। তো এই মোটামুটি ইউনিফর্মের মতো আর কি। তারপরে ওটা নিয়ে আনন্দের কোনো শেষ ছিল না। হ্যাঁ, কারণ আমাদের আকাঙ্ক্ষাটা খুব সীমিত ছিল, এই কারণে আমাদের আনন্দটা বেশি ছিল। হ্যাঁ, তো কোরবানি ঈদটা আবার একটু অন্যরকম। কোরবানি ঈদে তো আমাদের নতুন জামা কাপড় দেওয়া হচ্ছে না, তবে ওই যে রোজার ঈদে যেটা পরেছিলাম ঈদে, সেটাকে ভাঁজ টাজ করে আলমারির মধ্যে রেখে দেওয়া হতো। মানে কোরবানির ঈদে নতুন করে কোনো জামা কেনা হতো না, নতুন করে কোনো, এবং এটা আমাদের কালচারই ছিল না। হ্যাঁ, শুধু আমি না, আমরা যে গরিব সেই জন্য আমাদের তা না বিষয়টা। আমাদের পাড়ায় আমরা দেখতাম আমাদের কোনো বন্ধু বান্ধবী মানে কোরবানি ঈদে জামা কাপড় নেয়, এটা আমাদের কাছে একটা অস্বাভাবিক ব্যাপার। কিন্তু কোরবানি ঈদে যেটা হতো যে বাড়িতে একটা ছাগল আসতো। আমারও ছোটবেলায় বেশিরভাগই দেখা হচ্ছে খাসি কোরবানি দাদু বাড়িতে আব্বু দিতেন, আর নানু বাড়িতে গরু কোরবানি হতো। তো আমাদের পাড়ায় ওই কখনো আমি গরু কোরবানিতে দিতে দেখি নাই, সবাই ছাগল কিনতেন, এবং আমাদের আনন্দ ছিল ওই ছাগলটাকে আমরা মোটামুটি কয়েকদিন একটু নিজেরা রাখাল হয়ে যেতাম। রাখাল হয়ে গিয়ে ছাগল নিয়ে ওই মাঠের মধ্যে গিয়ে হয়তো সেখানে তাকে ঘাস খাওয়াচ্ছি, তারপর কাঁঠাল পাতা ছিঁড়ে এনে খাওয়াচ্ছি, এটা নিয়ে একটা আয়োজন। এবং সত্যি সত্যি যেদিন কোরবানি হয়তো ওই যে
হয়তো 7 দিন আগে বা 10 দিন আগে হয়তো আব্বা সেটা কিনে নিয়ে আসছিলেন কোনো হাট থেকে বা গ্রাম থেকে, ওর প্রতি কিন্তু একটা মায়া তৈরি হতো, খুব স্বাভাবিক। হ্যাঁ। এবং তখন কিন্তু খারাপ লাগতো আসলে কুরবানিতে। তবে একটা ঈদের কথা আমার সবচেয়ে বেশি মনে পড়ে, আমাদের বাড়িতে একটা ছাগল ছিল। সেই ছাগলটা আমার আম্মার একটা ছাগল ছিল আর কি। তো ও ছাগল বাচ্চা দেওয়ার পরে ওর একটা বাচ্চা হয়েছে, ছেলে আর কি, খাসি। তো ওর নাম ছিল হচ্ছে মোটর, ওর নাম রাখা হচ্ছে মোটর, হ্যাঁ। তো সেই একদম ছোটবেলা থেকে সে ধীরে 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 বড় হয়েছে, এবং এমন ছিল যে সে কিন্তু তার ঘরে গিয়ে ঘুমাইতো না, সে আমাদের কাছে এসে ঘুমাইতো। আরে বাহ! হ্যাঁ, তারপর আমার বড় ভাই পড়তে বসলে সে কাছে গিয়ে বসে থাকতো, আবার চান্স পেলে সে দু একটা বইয়ের পাতাও খেয়ে ফেলতো। এগুলো খুবই মজার গল্প। এবং বাইরে থেকে আসলে, আমরা তো স্কুল থেকে আসতেছি, বড় ভাই তো কলেজ থেকে আসতেছে, দৌড়াই গিয়ে সে কিন্তু রিসিভ করতো, এমন ছিল। হ্যাঁ, সে ডাকতো, করতো, খুব খুব ভীষণ লাভলি ছিল। ওই খাসিটাকে আব্বা বললো যে এটাকে কোরবানি দেওয়া হবে। ও মাই গড! এইটা শুনে আমাদের কাছে মানে বজ্রপাতের মতো মনে হলো যে ওকে কোরবানি দেবে, ও তো আমাদের পরিবারের সদস্য আসলে। এইটা আমরা খুবই সবাই এই কথাটা শুনে খুব কষ্ট পেলাম। তা আব্বা আমাদের বোঝালেন যে আসলে কোরবানি তো সবচেয়ে প্রিয় জিনিসকেই দিতে হয়। তখন সেই ইব্রাহিমের গল্প, ইসমাইলের গল্প বললেন আমাদের, আমরা শুনলাম কিন্তু খুব কনভিন্সড হলাম না, মন মানে না, মনটা মানলো না। তারপর আব্বা দিল, আমরা কষ্ট করে সে কোরবানি দিলাম, দেখলাম, এবং আমরা বেশিরভাগ ভাই বোন সেই মাংসটা খেতে পারি নাই। এটা হয়, এই জিনিস আমার হয়েছে আমার জীবনে। সেই মাংসটা খেতে, তো ওইটা আজকের থেকে বহু বছর আগের কথা, কিন্তু তখন আমি স্কুলের ছাত্র। আজকে থেকে 50-55 বছর ছোটবেলায় আমাদের আবেগ, কিন্তু সেই কথাটা আমার এখনো, আমি ওই ঈদের কথা এখন পর্যন্ত ভুলতে পারি না। এটা ধরেন যে এই হয়তো আমার ধারণা যেটা 72-73 সালের, 70s এর গল্প, 72-73 সালের ঘটনা। তখন আমি স্কুলে পড়ি, এবং আজকে থেকে কত বছর আগে, প্রায় 53 বছর আগের কথা। আমার সেই ছাগলের বাচ্চাটার নামটাও আমার মনে আছে, এবং ও যে ঘুরতো, ওর গায়ের রং, হ্যাঁ, সাদা কালো ডোরা দাগ ছিল, এখানে একটা সাদা ইয়ে ছিল, সেই চেহারাগুলো আমার মনে আছে স্পষ্ট। তো ওই ঈদটার কথা আমি ভুলতে পারি না। মানে এটা আসলে একটা কি বলা যায়, একটা বেদনার স্মৃতি আমার কাছে। আবার অ্যাট দি সেম টাইম বলতে পারেন যে আসলে যেই অর্থে মুসলিমরা কুরবানি দেয়, সেই অর্থে আবার হয়তো এটা ঠিক আছে যে সবচেয়ে প্রিয় একটা জিনিসকে, একটা পশুকে কোরবানি করা হয়েছে। আমি একমত। যদি আমি একটু মেয়েদের গল্পে আসি, আপনার দুটো কন্যা, একজন দেশের বাইরে থাকেন, একজন বাবা মায়ের সঙ্গে থাকেন, এবং এই কন্যাদের নিয়ে, কন্যারা যখন আরো ছোট ছিলেন, ওই সময় কোনো মজার স্মৃতি আছে যে ফরিদপুরে গেছে কোরবানি ঈদে, এবং এই গরু কেনা নিয়ে, খাসি কেনা নিয়ে, বা খাসি কোরবানি দেওয়া নিয়ে? না, এটা আমরা ঢাকাতেই বেশিরভাগ সময় থাকা হতো তখন, কারণ ওই এত ভিড় ভাট্টা হতো আর কি, মানে আর আমাদের তো নদীটা পার হওয়া অনেক কষ্টকর ছিল, তো ফ্যামিলি নিয়ে যাওয়াটা অনেক কষ্ট ছিল। আমি তখন ব্যাংকে চাকরি করতাম, ছুটি পেতাম হয়তো 3 দিন, কারণ আমি তো সারা বছর একটা ছুটির মধ্যেই থাকতাম, কারণ টেলিভিশনে কাজ করতাম, থিয়েটার করতাম, তো ওই সারা বছর আমার কলিগরা তো আমাকে নানানভাবে হেল্প করতো। তো ঈদের সময় তারা একটু আশা করতো যে আমি থাকবো, তারা একটু ছুটি কাটাবে আর কি ঈদের সময়। হ্যাঁ, বলতো যে তোমারও তো সারা বছর আমরা ছুটি দেই, হ্যাঁ, তুমি আজকে এটা আমাদের। তো এই কারণে আমার যাওয়া হয়তো কম, এবং এটা ঝামেলার কারণে, এটা তো এখন না যে পদ্মা সেতু হয়ে গেছে বা এখন গাড়ি আছে আমাদের, আমরা চলে গেলাম, আবার পরের দিন গাড়ি ড্রাইভ করে চলে আসলাম। তখন তো পাবলিক বাসে যেতে হতো। তো আমার বেশিরভাগ সময় যাওয়া হতো না, ঢাকায় কোরবানি দিতাম। কোরবানি মানে ওই যে বাসায় থাকতাম হয়তো তাদের সঙ্গে মিলেমিশে আর কি, এটা কোরবানি দিতাম, এটাই হতো আর কি। তো খুব ছোটোবেলায় আমার বাচ্চারা যখন ছোট, তো ঢাকায় তো ওই সবার বাড়িতে গরু আসছে, হ্যাঁ, মালা টালা দিয়ে সবাই, এটা আমাদের গরু, এটা ওদের গরু, বাচ্চারা খুব এনজয় করে, কিন্তু ওই এনজয়টা করতে হবে। কিন্তু বাচ্চারা যখন একটু বড় হয়ে গেছে, একটু বড় হওয়ার পর এই কোরবানিটা ওরা এনজয় করে না। এটা আমার ছোট ভাইয়েরও এক প্রবলেম, ও আসলে কোরবানিটা এনজয় করে না, কোরবানির ঈদেও বাড়িতেও আসে না, এমনিতেও একটু অন্য। তবে আমার কাছে মনে হয় যে আমাদের কোরবানিটা আমরা যেভাবে দেই আর কি, ঢাকা শহরে বিশেষ করে,
এইটা আমার কাছে খুব পছন্দনীয় না। এই যে রাস্তার মধ্যে ফেলে হাজার হাজার লক্ষ লক্ষ পশু কুরবানি দিচ্ছে, এটা কিন্তু মিডল ইস্টেও মুসলিম দেশগুলোতেও কিন্তু এটা করে না। একেবারে নির্দিষ্ট জায়গা আছে, হ্যাঁ, সেখানে স্লটার হাউস বলেন বিশ্বের বা প্রত্যেকটা মানে দেশে এরকম হ্যাঁ, নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে সেখানে কোরবানি হয়, মাংসটা দিয়ে দেয়, নিয়ে চলে আসে। হ্যাঁ, সেখানে যায়, তার পশুটা নিয়ে ওখানে রেখে দিয়ে আসে, নাম দেয় যার যার নামে কোরবানি হবে, দিয়ে কেউ দেখে না। আর এখানে রাস্তার মধ্যে এটা একটা শহর, আমার কাছে এটাকে বিভৎস মনে হয় কখনো কখনো। হ্যাঁ, তো এবং এইটা আপনি ভাবুন যে হ্যাঁ কতটা দূষিত হয় আমাদের পরিবেশ। হ্যাঁ আমরা যদি অনেক কঠিন আলোচনায় চলে যাচ্ছি, আমরা আবার মজার স্মৃতিতে ফিরে আসি। কখনো হাটে গরু কিনতে গেছেন কিনা বাবার সাথে? গরু দেখাচ্ছি। না, ছাগল কিনতে গেছি। আচ্ছা, ওই আমার আব্বা গল্প কেমন কখনো ছিল? গরু কিনে নাই, ছাগল কিনতে গেছি। ছাগল আব্বা পছন্দ করেছে, আমি পেছনে পেছনে ঘুরেছি, ওই ছাগল দেখেছি আর কি। তখন তো ছোট ছিলাম, হুম। আব্বা যেটা পছন্দ করে তারপরে আবার ওইটা টানতে টানতে নিয়ে আসতাম। হ্যাঁ, হয়তো রিক্সায় করে চলে আসতাম। আমাদের কিন্তু হাট তো খুব বেশি দূর না, না, খুবই কাছে। টেপাখোলা হাট। হ্যাঁ, টেপাখোলা শুনে টেপাখোলা কিন্তু অনেক বড় হাট। হ্যাঁ, ফরিদপুরের টেপাখোলা মানুষদের গরুর হাট, জন্য। খাসির হাট, ওখান থেকে রিক্সার সামনে বসে আমরা চলে আসলাম। আর আব্বার সাথে আমি বেশিরভাগ যেতাম, তার বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমিও যুক্ত ছিলাম আর কি। আচ্ছা, এই যে 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে দুষ্টু কে ছিল? না, আমার ভাই বোনরা কেউ খুব একটা ওই অর্থে হুম, হুম, খুব একটা দুষ্ট ছিল না। আর আমার আব্বা তো অল্প বয়সেই মারা গেছে, 75 সালে মারা গেছে। তারপরে আসলে দুষ্টামিটা আসলে আমরা করতে পারিনি আসলে, তখন তো একটা জীবনটাই এক অনেক ধরনের কঠিন। একটা বাস্তবতার মধ্যে পড়ে গেছি হ্যাঁ, তো। হ্যাঁ, হ্যাঁ। আর আমার আম্মা খুব শাসন করতেন আমাদেরকে, হুম। সেই কারণে ওইভাবে দুষ্টমি করি নাই আর কি। আর যেটা হয়, সরকারি চাকরিজীবীর ছেলে মেয়েরা খুব বেশি দুষ্টু হয় না আসলে, অনেক কিছুটা কিন্তু মেনে নেয়, তাই না? হয়তো ছোটটা একটু দুষ্টু হতে পারে। কারণ না একটা ডিসিপ্লিনের মধ্যে বড়, হয়তো একটা লিমিটেশনের মধ্যে নিয়ন্ত্রিত জীবনযাপন থাকে, হুম, 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 তাই না? একটা হুম। সরকারি চাকরিজীবী তাদের ছেলেমেয়েরা বা শিক্ষকদের ছেলেমেয়েরা দেখবেন ওই প্রপার টাইমে ঘুম থেকে উঠছে, প্রপার টাইমে লেখাপড়া করতে হচ্ছে, স্কুলে যাচ্ছে, আবার স্কুল থেকে এসে ঠিকঠাক মতো হয়তো খেলাধুলা করলেও ঠিক সন্ধ্যার আগে বাসায় যাচ্ছে। একটা স্ট্রিক্ট ডিসিপ্লিন ছিল, কিন্তু একটা লাইফস্টাইল ওরা মেইনটেইন হ্যাঁ, করে। এই লাইফস্টাইলটা তারা মেনটেন করে। একটা ব্যাপার আমি একটু জানতে চাই ভাইয়া, এই যে এত কিছুর মধ্য দিয়ে যে আমরা অতিবাহিত হই, আমাদের ছেলেবেলাটা সবসময় কিন্তু খুব রঙিন। আপনাদের ছেলেবেলা একরকম ছিল, আমাদেরটা একরকম। আমাদের যারা পরবর্তী প্রজন্ম, তাদের ছেলেবেলাটা একটু যান্ত্রিক, মানে আমাদের সেই খোলা মাঠ, খোলা আকাশ, নৌকায় ঘুরে বেড়ানো, সেই জীবনগুলো কিন্তু তাদের নেই। নর্মালি ঈদের সময়টার যেহেতু স্কুল বন্ধ থাকতো, কোনো প্রেশার নাই, আমরা ঘুরে বেড়াতাম। আমি নৌকায় ঘুরতাম, আমাদের ওখানে পদ্মা নদীতে কিছু ট্রলার পাওয়া যেত। আপনি জানি না আপনি কখনো ট্রলারে উঠেছেন কিনা? না, আমাদের সময় ট্রলার ছিল না, আমাদের সময় ইঞ্জিন নৌকা আসে নাই, তখনও আসেনি। না না। নৌকা কি বাইতে পারেন? হ্যাঁ, নৌকা বার দু একটা স্মৃতি বা গল্প যদি আছে। নৌকা বার স্মৃতি হচ্ছে কি, আমার বাসার সামনেই কিন্তু একটা নদী, আমি কিন্তু একদম একদম নদীর নদীর পাড়ে, পাড়ে, হ্যাঁ। একদম নদীর পাড়ে আমাদের বাড়ি। নদীটা ছোট নদী, কুমার নদী। হ্যাঁ। তো আমরা তো ওই নৌকা যেটা বাইতাম, সেটা হচ্ছে যে নৌকায় ওই আমাদের ওখানে ওই বালু তুলতো অনেক আগেই, ম্যানুয়ালি তুলতো। এখন যেমন মেশিন টেশিন দিয়ে তুলে ওরকম না, ম্যানুয়ালি বালি টালি তুলে বালুর নৌকা সবসময় আমাদের বাসার সামনে ঘাটে বাইয়াতে থাকতো। তা আমরা অনেক সময় শখ করে ওই যেগুলো হয়তো লোকজন নাই, ওগুলো আমরা শখ করে একটু এদিকে যেতাম ওইদিকে যেতাম, বড় বড় নৌকা। আবার ওই যে জেলেদের ছোট ছোট নৌকা থাকতো আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, কাছে একটা জেলে পাড়া আছে, ওই জেলেদের আবার ছোট ছোট নৌকা থাকতো। ওই নৌকা ইয়ে করে শখ করে আমরা অনেক সময় চালাতাম। আবার নদীর ওই পারে ছিল ওই যে শ্রী জগৎবন্ধু রাঙ্গিনা ছিল আমাদের বাসার দিকে উল্টা দিকে, ওখানে কিন্তু বছরে একটা বড় মেলা হয়, কয়েকদিন আগে মেলা হয়েছে। তো আমরা আবার তখন ওই শর্টকাটে আর কি, ওই গোয়াল চামড় ঘুরে যেতে হবে, আমাদের বাসা থেকে নৌকা চালিয়ে আমরা আবার পার হয়ে উপরে যেতাম, গিয়ে মেলা টেলা দেখে আবার ওই নৌকায় নিয়ে আসতাম এইভাবে। আজকে যারা আসলে ফরিদপুর রাজবাড়ির মানুষ, তারা কিন্তু খুব মজা পাবে গল্পগুলো শুনে, যে আঙিনা বা সেই জসিমউদ্দিনের বাড়ি, সেখানে যে নদীটা রয়েছে, এই গল্পগুলো আমাদের জন্য অনেক বেশি পরিচিত। একটু শুনবো যে গোয়াল চামটের মিষ্টি, কিংবা একই সাথে যদি আমি তেঁতুলতলার মিষ্টির কথা বলি, সেই মিষ্টি আপনার কতটা প্রিয়? তেঁতুলতলার মিষ্টির কথা বলতে গেলে একটু ইতিহাস বলতে হবে আর কি। তেঁতুলতলা আসলে যে মিষ্টির দোকান ছিল এটা আমরা জানতাম না শুরুতে। আমরা ফরিদপুরের মানুষ জানতাম যে বাগাটের মিষ্টি, খুব মজা, বাগাটের দই, হ্যাঁ এটা। আর আমাদের ফরিদপুরে ময়রা পট্টি ছিল একটা, মানে মিষ্টির একটা পট্টি ছিল, মিষ্টির দোকান, এটা চকবাজারের এই পাশে।
তো ওইখানে অনেকগুলো দোকান ছিল এবং সবই ওই যে ঘোষ যারা আর কি, যারা বংশানুক্রমে আর কি, বংশ পরম্পরায় যারা মিষ্টি বানায় আর কি, ময়রা যারা আর কি। তো ওদের মিষ্টি অনেক টেস্টি মিষ্টি ছিল, বিশেষ করে ফরিদপুরের একটা মিষ্টি ছিল আমিরতি, তারপরে রসগোল্লা। আমি খুব খুশি হচ্ছি, বিশ্বাস করে আমি আমিরতি খাই বলে আম্মু আমাকে বলে তুই একটা গরিব, এটা গরিব মিষ্টি। আমিরতিটা আমাদেরকে খুব আকৃষ্ট করতো, তার কারণ হচ্ছে আমিরতিটা খুব কালারফুল, লাল কমলা রঙের একটা মিক্সড কালার, তাই না? অনেকেই হয়তো দর্শক আপনারা হয়তো কমলা বা একটু হলদেটে আমিরতি দেখেছেন, আমিরতি কিন্তু আসলে লালও হয়, সেটা আমাদের দেশে হয়। তো এটা খুব আকৃষ্ট করতো এবং খেতাম, আর ছোটবেলা তো যেটা খেতাম সেটাই ভালো লাগতো আসলে। আর ওই বাগাটের মিষ্টি, তো তেঁতুল তলার মিষ্টির কথা যেটা বলি, তেঁতুল তলা আমি ওই কমার্স কলেজে পড়তাম, ওইটা ছিল ইন্টারমিডিয়েটে, তো ওইটা ছিল হচ্ছে বাইতুল আমান, ওই রাজেন্দ্র কলেজের ওখানে। তা আমরা সাইকেল চালায় যেতাম আসতাম। তখনকার কথা মনে আছে, ওইখানে একটা চায়ের দোকান ছিল তেঁতুলতলায়। আমরা তো ধরো যে বাসা থেকে অনেক দূর যেতাম, অনেক সময় আমরা কলেজ থেকে আসার পথে বা যাওয়ার পথে অনেক সময় চা খেতাম ওইখানে ধরে। ওখানে কোনো মিষ্টির দোকান ছিল না, হয়তো ওই ভদ্রলোক হয়তো নিজে একটু মিষ্টি টিষ্টি বানাইতো আর কি, কিন্তু সেটা তেঁতুলতলার মিষ্টি হিসেবে যে এখন ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটা ছিল না। পরবর্তীতে আমি শুনেছি, তা আমি তো দীর্ঘকাল পরে ঢাকায় চলে আসছি, দীর্ঘদিন ঢাকায় থাকি, তো পরে শুনেছি তেঁতুলতলার মিষ্টি। পরে আমি তেঁতুলতলার মিষ্টি গিয়ে ওখানে গিয়ে খেয়েছি, তা ওই দোকানদারে জিজ্ঞেস করছি, এখানে তো চায়ের দোকান ছিল, আমরা তো এদিক দিয়ে এসে বসতাম, মাঝে মাঝে চা খেতাম, আবার নিমকিও বানাইতো। হ্যাঁ, রসগোল্লা নিমকি খাওয়া, নিমকিও বানাইতো। আর তখন ফরিদপুরে আর একটা দোকান ছিল মিষ্টির দোকান, সেটা হচ্ছে কোর্ট কম্পাউন্ডের ওখানে ঠাকুর বলে একটা দোকান ছিল, ঠাকুরের দোকান। হ্যাঁ, ঠাকুরের একটা দোকান ছিল, ছোট ছোট রসগোল্লা বানাইতো। হ্যাঁ, আর পদ্মা সেতু হওয়াতে আমাদের জন্য সুবিধা হচ্ছে, আমরা এখন চট করে ফরিদপুর চলে যেতে পারি। একটু বাবার গল্প শুনবো, বাবার কোন দিকগুলো ফজলুর রহমান বাবু পেয়েছেন? এটা তো আসলে বাবা তো মানে আপনি সচেতনভাবে হোক বা যেভাবেই হোক, বাবার অনেক গুণী রক্তের কারণে, হ্যাঁ, জেনেটিক কারণে, বাপদাদার বা মায়ের বংশধরদের কিছু গুণাবলী, দোষ ত্রুটি সবই তো মানুষ পায়। তবে আমার বাবার একটা জিনিস আমি যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে, উনি খুব চুপচাপ মানুষ ছিলেন এবং উনি খুব ধৈর্যশীল ছিলেন আমার বাবা। তাকে আমি কখনো উচ্চবাচ্য করতে দেখি নাই, এবং কখনো বাড়িতে এসে যে চিৎকার চেঁচামেচি করছে বা রেগে যাচ্ছে, এটা আমি দেখি না। অফিস থেকে আসছে, চা খাচ্ছে, তারপরে আর বাসায় একটু বাগানের কাজ টাজ করতো, তার বাগান ছিল, এটা আমি তাকে হেল্প করতাম। আবার নিজে নিজে হয়তো বাজার থেকে হয়তো মাছ কিনে নিয়ে আসছে, নিজেই মাছ কুটছে। এইগুলা আমাকে অনুপ্রাণিত করতে, যে বাবা মাছ কুটতে পারে। কিন্তু আবার আমি এটাও দেখেছি যে হয়তো কাপড় কিনে নিয়ে আসছে, একটা লুঙ্গি কিনে নিয়ে আসছে, হয়তো সে নিজেই মেশিনের লুঙ্গিটা সেলাই করছে। আবার হয়তো আমার আম্মার জন্য হয়তো একটা ব্লাউজের কাপড় কিনে নিয়ে আসছে, সে নিজেই কেটে আবার ব্লাউজ বানাচ্ছে। তো এইটা আমি এইটা দেখে খুব চমৎকৃত হতাম আর কি, যদিও আমি এটা পারি না, কিন্তু তখন থেকে আমার ভিতরে এটা হয়েছে যে আসলে যে কোনো মানুষের যে কোনো কাজ করতে পারে, পুরুষ এবং নারীর কাজ আলাদা বলে কোনো কাজ নেই। এইটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আপনার শুনতে শুনতে আমার একটা গল্প মনে পড়লো, ছোট্ট করে শেয়ার করি। আমরা প্রথমে একটা কোয়ার্টারে ভাড়া থাকতাম। প্রথমে ছিলাম কৃষি মানে অফিসের কোয়ার্টার, তারপর হচ্ছে মৎস্য অফিসের কোয়ার্টার। তো কোয়ার্টারে দুটো আলাদা বিল্ডিং, মানে একতলা ওই পারে এই পারে। তো ওপারে থাকতেন একটা ডক্টর ফ্যামিলি, এপারে থাকতাম আমরা। ওরা যেহেতু মানে পল্লী চিকিৎসক যারা, আমার বান্ধবীটার নাম ছিল সুপ্তিরা থাকতেন ডান দিকে, আমরা বাদিকে। পরে সুপ্তিরা ট্রান্সফার হয়ে চলে যায় হসপিটালের উপরের বিল্ডিংয়ে, দোতলায় ওরা থাকা শুরু করে, আমরা এখানেই থাকি। মাঝখানে একটা টিউবওয়েল ছিল ওখানে পাকা, ওই টিউবওয়েলটা একদিন নষ্ট হয়ে গেল। তা আব্বু দেখি যে টিউবওয়েল খুলে ওই ওয়াশার নাকি যেন নষ্ট হয় সেটা ঠিক করছে। তা আব্বু আমাকে শেখাচ্ছে যে সব কাজ জানা থাকাটা জরুরি, সে মেয়েই হোক আর সে ছেলেই হোক, সে যেই হোক। তখন আমি শিখলাম যে কিভাবে টিউবওয়েলে এই ওয়াশারটা সেট করতে হয়। আমার ধারণা যে আমাকে এখন দিলে আমি এখনই সেট করে ফেলতে পারবো। এটা কিন্তু একটা বড় ব্যাপার। কখনো নিজে হাতে কি খাসি কেটেছেন? না, অন্য লোক দিয়ে করানো হয়েছে? এটা কাটি নেই, এবং আমি সাধারণত কোরবানি দেওয়ার সময় সামনে থাকি না। হ্যাঁ, এটা অনেকেই আছেন এরকম যে থাকাটা পছন্দ করেন না। আমি ভালো লাগে না আর কি। খুব খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু খেতে পছন্দ করেন কতটা? খুব বেশি যে খেতে পছন্দ করি তাও না, তবে ছোটবেলা থেকে আমার একটু ওই মাছের প্রতি আমার, বিশেষ করে আমার মায়ের ওই
ছোট মাছের যে চচ্চড়ি, হ্যাঁ এই ছোট মাছের চচ্চড়িটা আমার ভীষণ প্রিয় আর কি। এটা বলে শেষ করা যাবে না। নদীর মাছ আমি অদ্ভুতভাবে মানে আমরা যখন ছোট ছিলাম আমি অদ্ভুতভাবে তখন তো মাংসটাই বেশিরভাগ অনেকে পছন্দ করতো, আর যেহেতু আমরা মাছের, কিন্তু আমার কখনোই মাংসের প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না। আমি সবসময় মাছ, ছোট মাছ হলে আর কিছু লাগে না। ছোট মাছ তো আছেই, তারপরে বড় মাছের মধ্যে ইলিশ মাছ, তারপরে আমাদের তো নদীর রুই মাছ আমরা খেয়ে অভ্যস্ত ছিলাম, আমরা নদীর পাঙ্গাস মাছ খেয়ে অভ্যস্ত ছিলাম, বোয়াল মাছ। আমরা তো পুকুরের মাছ হয়, পুকুরের মাছ আবার মানুষ খায়, এটা আমাদের ধারণা ছিল না। পুকুরের মাছ দেখলে আমার নাক ছিটকাতো, খাওয়া যাবে না। আর আমাদের ওই পদ্মা নদীর সাথে আবার আমাদের ফরিদপুর শহর তো পদ্মা নদীর পাড়েই, আবার শহরের মাঝখান দিয়ে কুমার নদ। একটা সময় ছিল আমরা এই নদীতে যে মাছ চলাচল করছে এটা আমরা দেখতে পেতাম। এই আশ্বিন কার্তিক মাসে এত মাছ হতো যে আমরা গোসল করতে গেলে পানি কমে যেত এবং পানি পরিষ্কার টলটলা থাকতো। এই বর্ষার সিজনে তো পানিটা ঘোলা থাকে, পদ্মার সমস্ত শাখা নদীর পানি তো ঘোলা থাকে, তো ঘোলা পানিতে তো দেখা যায় না, কিন্তু যখন পরিষ্কার হতো মাছ, বড় মাছ ছোট মাছ সব যে নদীর মধ্যে চলাচল করতেছে এটা আমরা দেখতে পেতাম। মারাত্মক এত মাছ ছিল। মাছ ধরেছেন কখনো আপনি? হ্যাঁ, অনেক মাছ ধরছি। আরে ভাই, জীবনে কত গল্প। বড়শি দিয়ে ধরছি, জাল দিয়ে ধরছি, আবার অনেক মজার পলো দিয়ে ধরছি। আবার মজার স্মৃতিও আছে, সেটা হয়তো রাতের বেলা মাছ মারতে গেছি, মাছ পাই নাই, জেলেদের মাছ চুরি করে নিয়ে এসেছি। এই স্মৃতিও আছে। এটা খুবই মজার। আমার মনে হচ্ছে অনেক আগে আমার এরকম দেখেছিলাম যে পলো নিয়ে এক ঝাঁক মানুষ। এইটা হয়েছে ওই যখন একদম শুকনার সিজন চলে আসে, খাল টালের মধ্যে যে পানি টানি শুকা যায়, তখন ওই পলো দিয়ে মাছ দেয়, হাত দিয়ে মাছ ধরে। হ্যাঁ, আমরা পলো দিয়ে মাছ ধরেছি অনেক। ওইটা কিন্তু অন্যরকম আনন্দ। হ্যাঁ, ওটা পলো দিয়ে মাছ ধরে বেশিরভাগ সময় পাওয়া যেত চিতল, ছোট ছোট চিতল মাছ, যেটা আমাদের এলাকায় বলে ফুলি মাছ। হ্যাঁ, ফুলি, তারপরে ছোট ছোট বোয়াল, হ্যাঁ, তারপরে যে টাটকিনি মাছটা আছে, এগুলো অনেক ধরেছি। মাছ মারা একটা খুব শখের বিষয় ছিল আমাদের আর কি। এখন কি মাছ মারেন কখনো কোথাও গেলে? এখন তো মাছ মারার সময় পাই না, তবে শুটিং টুটিং এ অনেক সময় যদি কেউ দেখে যে বড়শি দিয়ে বসে আছে, তাই একটু গিয়ে বসে থাকি আর কি। এটার মধ্যে আবার সবার হাতে কিন্তু মাছ ধরাও পড়ে না, এটার একটা ব্যাপার আছে যে হাতের রান্না যেরকম খুব ভালো এক একজনের, কারো কারো হাতে আবার মাছ। আমাদের একটা বন্ধু ছিল, ওর নাম ফারুক, ও দুর্ভাগ্যজনকভাবে কিছুদিন আগে গত ডিসেম্বরে দুর্ঘটনায় মারা গেছে আর কি। তো আমরা দেখতাম যে আমরা তো 3-4 বন্ধু, তখন আমরা স্কুলে, তখন হয়তো 5-6-এ পড়ি, তা আমরা তো নদীতে, আমাদের বাসার সামনে নদীতে মাছ ধরতাম, এবং ট্যাংরা মাছ, এরকম বড় বড় নদীর ট্যাংরা পেতাম আমরা, পাইম মাছ পেতাম। তো দেখতাম যে আমাদের সবার চেয়ে বেশি ফারুক মাছ পেত। আমরা তো একই পাশাপাশি, কিন্তু ওই সবচেয়ে বেশি মাছ পেত, এবং সবসময়, একদিন না যে হঠাৎ করে একদিন আজকে বেশি তা না, দেখতাম যে সবচেয়ে বেশি। তখন বুঝতাম যে ওই বলতো যে মাছের রাশি। এটা কিন্তু আসলে কিছু একটা ব্যাপার আছে, আসলে আছে কিনা জানি না, হয়তো ওর ধৈর্য বেশি, এটাও হতে পারে। মায়ের হাতের কোন খাবার ছাড়া আপনার ঈদ উদযাপন হতো না? না, মা তো ওই যে সেমাই রান্না করতো সকালবেলা, তো সেমাইটা তো একটা ঈদের সেমাইটা অন্যরকম, এবং এটা আমার কাছে বিশেষ করে দুধের সেমাই যেটা আর কি, হ্যাঁ, যেটা পাতলা সেমাই করে, লাচ্ছা সেমাই না, লাচ্ছা না, পাতলাটা সেমাই, ওটা আমার কাছে অমৃত মনে হইতো আর কি। আমার কাছে অমৃত, আমি যে কতদিন মানে খাই না, আমাকে বলছি তুমি রান্না করা আবার শুরু করো। আমার বাবা কিন্তু আমার বাসায় রান্না করে, এখনো আমি ওই একটু, আমার যদিও দুধ খাওয়ার নিষেধ, আমার তো একটু IBS এর সমস্যা আছে, তারপরে ঈদের দিন আমি ওই সকালবেলা ঘুম থেকে উঠে অল্প একটু খেলেও ওই একটু সেমাই মুখে দিয়ে তারপরে নামাজ পড়তে যাই আর কি, ঈদের নামাজ পড়তে যাই। ভাবির হাতের কোন রান্না আপনার খুব পছন্দ? ওইভাবে স্পেসিফিক বলা যাবে না, তবে ও খিচুড়িটা অনেক ভালো রান্না করে। শুনি যেহেতু বৃষ্টির সময় কুরবানি, এবং ঈদের দিন কিন্তু সকালে আমি খিচুড়ি খাই। ও, এটাও তো একটা চল আছে আমাদের ফরিদপুরে, ঈদের দিন সকালে একটু খিচুড়ি খাই, এবং এই খিচুড়িটা আমার ওয়াইফ অনেক ভালো রান্না করে। আরে ভাবির জন্য অনেক অনেক ভালোবাসা। এবারেও তাহলে কি মানে গরু নাকি খাসি? এবারে ঈদে কোরবানি কি দিয়েছে? এখন ওই ঝামেলা করতে পারি না তো, এই জন্য ওই পাড়ায় আরো যারা গরু কোরবানি দেয় ওদের সাথে ভাগ নিয়ে নেই আর কি। এটা সুবিধা, ওরা অ্যারেঞ্জটা করে, সবকিছু করে, নিজের কিছু করতে হয়, নিজের কিছু করতে হয় না, শুধু গিয়ে মাংসটা এনে
এই যে একটা একবার চেষ্টা করেছিলাম পুরো একটা গরু হুম, দিয়ে, যেহেতু এলাকার মানুষের একটা হক তো আছে, অবশ্যই তাই না? আবার মনে করে যে উনি ভাগে দিলে তো আমরা ভাগ কম পাই। তা আমি চেষ্টা করেছিলাম যে, কিন্তু আসলে লোক পাওয়া যায় না, প্রপারলি বানানোর কাটবে, লোক পাওয়া যায় বানানো, না, হ্যাঁ, দেওয়ার লোক পাওয়া যায় না, কারণ এত লোক নাই ওখানে। হুম। ঢাকায় যেমন টাকা হইলে অনেক কিছুই পাওয়া যায়, কষাই পাওয়া যায়, এটা পাওয়া যায়, ফরিদপুরে ওইভাবে পাওয়া যায় না। এটা আমি অনেককে বলি, অনেকে হ্যাঁ। আমার কথাটা বিশ্বাস করে না। ফরিদপুরে কাজের লোক পাওয়া খুব ডিফিকাল্ট। হ্যাঁ, এটা পাওয়া যায় না। তারপরে যাদেরকে পাওয়া যায় ওরা আসলে বানানোর লোক না, নষ্ট করে ফেলে। হুম। তো এত দাম দিয়ে ইয়ে করে এটা শখ করে একটা গরু কুরবানি দিলাম, সে নষ্টই যদি করে ফেলে, আর দেখা গেলো সন্ধ্যা লাগায় দেয়। হ্যাঁ, কিছু কমপ্লিট একদম টাইম একদম মোতাবেক হয় সন্ধ্যা না। লাগায় দেয় আর কি। এই জন্য বলছি যে না, ঠিক আছে। অসুস্থতার জন্য কোরবানির ঈদে কাজগুলোতে আপনি সময় দিতে পারেননি, কিন্তু আমরা কি আশ্বাস রাখতে পারি যে কোরবানির ঈদের পরপর কি আবার কাজে ফেরা সম্ভব হবে? হ্যাঁ, কাজ যেহেতু করি, তবে ওই কোরবানি ঈদে ছবি আসবে আমার 2টা। আরে বাহ, এটা আমি অসুস্থ হওয়ার আগেই কাজ করি। Complete একটা করা। ছবি হচ্ছে পিনিক বলে একটা ছবি, আর একটা ছবি করেছি হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের হুম, বিদায়। এই 2টো ছবি আসবে আর কি। একদমই ভিন্ন রকম দুটো ছবি। হ্যাঁ, দুই রকমের ছবি। এবং এটাও খুব কাকতালীয় যে আপনি যেটা বলছিলেন শোতে ঢোকার আগে, যে 16ই মার্চ, হুম, আমি বোধহয় আপনি ইন্টারভিউ করলাম 16 মার্চ না 16 ফেব্রুয়ারি? 16 ফেব্রুয়ারি। 16ই ফেব্রুয়ারি আমার সেই ইন্টারভিউ নেওয়ার পরেই আপনি অসুস্থ হয়ে গেলেন। মানে ওইখানে অসুস্থ নেই, হ্যাঁ, রাত্রে পরবর্তী রাতে বাসায় গিয়ে আবার হ্যাঁ, সুস্থতার পরের প্রথম ইন্টারভিউটা আবার আমি নিতে পারলাম। হ্যাঁ, যাই হোক, আপনি অনেক সুস্থ থাকুন, আমাদের হ্যাঁ। অনেক ভালো ভালো কাজ উপহার দিন, সেই প্রত্যাশা। ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক, কাজে ফিরুন দ্রুত, সেই প্রত্যাশা করছি। নিশ্চয়ই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ঠিক আছে, দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা যে আমরা তো কাজের মানুষ, কাজ করি আপনাদের জন্যই করি, এবং আপনাদের ভালোবাসা দোয়ায় যেহেতু সুস্থ হয়েছি, তো এইটুকু অন্তত আপনাদেরকে বলতে পারি যে ভালো কাজের সাথে যুক্ত থাকতে চাই, এবং যে কাজগুলো আমাদের বাংলাদেশের মানুষের মূল্যবোধের সাথে যায়, আমাদের সংস্কৃতির সাথে যায়, আমাদের আমরা যে কাজগুলো দেখতে চাই সেরকম কাজই করতে চাই। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আরও সামনে আরও অনেক দিন থাকতে চাই। আবার অনেক অনেক কৃতজ্ঞতা। আমি তাহলে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকুন, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন, আর সবসময় চোখ রাখুন টিভিএস এর পর্দায়, আর দেখতে থাকুন টিভিএস শৈশবের ঈদ।